হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সন্দীপা ঘোষ, ফিলোসফি টিচার ফ্রম নেতাজি সুভাষ মহাবিদ্যালয়, হলদিবাড়ি। এই ভিডিওটি বেসিক্যালি থার্ড সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা থার্ড সেমিস্টারে উঠেছো, তোমাদের সাথে অনলাইন মোডে এটি আমার প্রথম নেওয়া ক্লাস। আমরা এই এই সেমিস্টারে আমি পড়াবো তোমাদেরকে C7-এ অর্থাৎ কোর্স 7-এ একটি টেক্সট বই। C7-এর টাইটেল হচ্ছে আমাদের ইন্ডিয়ান লজিক। তো ইন্ডিয়ান লজিকে আমরা একটি টেক্সট বই নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তর্ক সংগ্রহ উইথ দীপিকা, রিটেন বাই অন্নম ভট্ট। তো অন্নম ভট্টের লেখা এই তর্ক সংগ্রহ ও দীপিকা, তার বাংলা অনুবাদ আমরা এখানে পড়ব। এই পুরো সেকশনটা আমি পড়াবো তোমাদেরকে। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে, এখানে বইতে সূচিপত্রে অনেক কিছু রয়েছে, এত কিছু তো আমরা সিলেবাসে কভার করতে পারবো না। আমাদের যেটুকু পড়তে হবে সেটা হচ্ছে বুদ্ধি থেকে হেত্যাভ্যাস পর্যন্ত। এবার বুদ্ধি থেকে শুরু করে হেত্যাভ্যাস পর্যন্ত আমরা যা কিছু পড়বো সব কিছু টেকনিক্যালি বিষয়। যেহেতু তোমরা থার্ড সেমিস্টার, তোমরা ন্যায় দর্শন জেনে এসেছো, বৈশেষিক দর্শন জেনে এসেছো, এবং ন্যায় এবং বৈশেষিক দর্শন এরা খুব পাশাপাশি সহ অবস্থান করে, তাই এদেরকে ন্যায় বৈশেষিক দর্শন বলা হয়। কেন বলা হয় সেই সমস্ত সম্পর্কেও তোমরা আগের প্রিভিয়াস সেমিস্টারগুলোতে কিন্তু ভারতীয় দর্শনের এই শাখাগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধ্যান ধারণা পেয়ে এসেছো। সুতরাং এখন কিন্তু আমরা একটা কোর বিষয়ের আলোচনার মধ্যে ঢুকে যাব। তখন আগের বিষয়গুলো যেগুলো তোমরা বিশেষ করে বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শনে যে জিনিসগুলো পড়ে এসেছো, সেগুলো একটু হলেও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমি ঠিক কোথায় যাচ্ছি, কোন জিনিসটা নিয়ে আলোচনা করছি, কেন ওখান থেকে আমি আবার পরেরটায় না গিয়ে তারপরটা চলে যাচ্ছি, এই বিষয়গুলো যে লিঙ্ক, একটার সাথে আরেকটা লিঙ্ক করাটা, এটা কিন্তু করার জন্য তোমার প্রিভিয়াস সেমিস্টারের যে নলেজগুলো সেগুলো কিন্তু সাহায্য করবে। কারণ এটা একটা টেক্সট বই, এখানে এই বইটা খুব ইম্পর্টেন্ট। তর্ক সংগ্রহ ভারতীয় দর্শন পড়তে গিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ একটা বই। ভারতীয় দর্শন, বিশেষ করে যে কোর ফিলোসফিক্যাল যে গ্রুপগুলো, যে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, এদের সম্পর্কে জানা, তাদের মেন থটসগুলো সম্পর্কে জানা, কি বলতে চাইছে, কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংগুলো এখানে আসছে। কারণ দেখো, টেক্সট বইটা কিসের কিসের অন্তর্ভুক্ত হয়েছে? ইন্ডিয়ান লজিকের। লজিক, তো ওয়েস্টার্ন লজিক সম্পর্কে তোমাদের ধারণা আছে, ঠিক একইভাবে ইন্ডিয়ান লজিকও তোমরা ন্যায় দর্শনে কিছুটা পেয়ে এসেছো। তো ইন্ডিয়ান লজিক, এই যে লজিক্যাল চিন্তা ভাবনা কেন করা হচ্ছে, এই যে প্রমাণের খোঁজ করা, তো সমস্ত কিছুই কিন্তু জ্ঞানের উৎকর্ষতা বৃদ্ধি করার জন্য। তো একটা ডিস্টিংক্ট, একটা সুস্পষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কোনো অজ্ঞানতা বা কোনো ভ্রম থাকবে না। এই ধরনের জ্ঞান, কিসের জ্ঞান, কেন, কিভাবে সেই জ্ঞান বা নলেজটা আমার অ্যাকোয়ার হবে, সেই যে পদ্ধতি, সেই প্রসিডিওর সম্পর্কে জানানোর জন্যই এই বইটি রচিত হয়েছে। তো যে কোনো টেকনিক্যাল মেন বিষয়ের ভেতরে ঢুকে যাওয়ার আগে আমাদের আলোচনা শুরুই হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি, তো প্রত্যেকটা বিষয় যখন আসবে, কি স্টেপ বাই স্টেপ যা কিছু আসছে, তো প্রত্যেকটার একটা করে মেন সংজ্ঞা, অন্নম ভট্টের দেওয়া একটা করে সংজ্ঞা আসবে এবং তার ব্যাখ্যা হবে দীপিকায় কিভাবে বলা হয়েছে, অন্নম ভট্ট কি বলেছেন। এবার তার আগে আমাদের এই বইটি সম্পর্কে একটি ধারণা থাকা প্রয়োজন, যে আমি যেই বইটি পড়ছি সেটা কি বই, কেন, এক্স্যাক্টলি কি আলোচনা এখানে করা হয়েছে সে সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করে নেওয়া প্রয়োজন। কারণ বইটা সম্পর্কে ধারণা থাকাটা দরকার। আমি ফার্স্টেই বলেছি যে অন্নম ভট্টকৃত তর্ক সংগ্রহ ও তর্ক সংগ্রহ দীপিকা।
অন্নম ভট্ট ছিলেন অন্ধ্রপ্রদেশের একজন পণ্ডিত ব্যক্তি। অন্ধ্রপ্রদেশের একজন পণ্ডিত ব্যক্তি, সংস্কৃতে পণ্ডিত ব্যক্তি। তিনি এই তর্ক সংগ্রহ ও তর্ক সংগ্রহ দীপিকা দুটি বইয়ের রচয়িতাই কিন্তু একই লেখক। তর্ক সংগ্রহ হচ্ছে আমাদের মেন টেক্সট এবং তার উপর লেখা যে টিকা, তিনি নিজেই নিজের পুস্তকের উপর আবার একটি টিকা লিখেছেন, তো তাকেই তর্ক সংগ্রহ দীপিকা বলা হয়। তর্ক সংগ্রহের ওপর লেখা যে টিকা তার নাম তর্ক সংগ্রহ দীপিকা। তো তর্ক সংগ্রহ দীপিকা দুটি বই সংস্কৃত ভাষায় রচিত, আর লেখক হচ্ছেন শ্রী অন্নম ভট্ট। এই অন্নম ভট্ট কিন্তু তর্ক সংগ্রহ ছাড়াও বেদান্ত ও পাণিনি ব্যাকরণের ওপরেও অনেক উন্নত মানের রচনা করে গিয়েছেন। যাক, সেই সমস্ত রচনার মধ্যে আমরা আর ডিটেলসে যাচ্ছি না, আমাদের বিষয় হচ্ছে মেন তর্ক সংগ্রহ। তো তর্ক সংগ্রহ লেখার মূল উদ্দেশ্য অন্নম ভট্টের কী ছিল, তিনি কেন তর্ক সংগ্রহ লিখেছেন, বা তর্ক সংগ্রহের লেখার পর তার উপর আবার একটি টিকা বই লিখেছেন কেন? তো তর্ক সংগ্রহকে আমরা চিনি বেসিক্যালি ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক গ্রন্থ হিসাবে। ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক গ্রন্থ। এটি কিন্তু পরিণত গ্রন্থ হিসাবে ধরা হয় না, একে প্রাথমিক গ্রন্থ বলা হয়েছে। এখানে ন্যায় বৈশেষিক দর্শনের প্রাথমিক গ্রন্থ বলা হয়েছে ঠিকই, এখানে আমরা বিভিন্ন ন্যায় বৈশেষিক সম্প্রদায়ের তত্ত্ববাদ, যাকে ইংলিশে অন্টোলজি বলা হয়, জ্ঞানবাদ, থিওরি অফ নলেজ, তর্কশাস্ত্র, লজিক সম্পর্কে একটা আউটলাইন পাই। তাহলে অন্টোলজি, থিওরি অফ নলেজ অ্যান্ড লজিক সম্পর্কে একটা আউটলাইন আমরা কোথায় পাই? এই তর্ক সংগ্রহ বইটিতে। আর এটাকে আমি বললাম যে ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক বই। এই পুস্তকটিকে কিন্তু আমি সিলেবাসে, দেখো আমাদের হেডিংয়ে আমাদের সিলেবাসের টাইটেল মানে কোর 7-এর টাইটেল হচ্ছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিকে আমরা এই বিষয়গুলো একটু ডিটেলসে মাথায় রাখার চেষ্টা করবে যে ইন্ডিয়ান লজিকের আন্ডারে আমরা একটা টেক্সট বই পড়ছি, সেই টেক্সট বইটার নাম হচ্ছে তর্ক সংগ্রহ দীপিকা, যাকে ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক বই বলা হয়েছে। এখানে ভুল করবে না, এটা কিন্তু ইন্ডিয়ান লজিকের, ভারতীয় তর্কশাস্ত্রের প্রাথমিক পুস্তক নয়। ভারতীয় তর্কশাস্ত্রের প্রাথমিক পুস্তক এটাকে বলা হয়নি, এটাকে বলা হয়েছে ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক পুস্তক। এবার এই তর্ক সংগ্রহ লেখার ক্ষেত্রে অন্নম ভট্টের ভাষায় যে উনি যে কথাটি বলেছিলেন যে উনি কি উদ্দেশ্যে বইটি লিখেছেন, তার ভাষায় বলতে গেলে বলতে হয় বালানাং সুখ বোধায়, বা আবার বলেছেন শিশু হিতা টিকা। দীপিকাকে তিনি বলেছেন শিশু হিতা টিকা, এবং তর্ক সংগ্রহকে তিনি বলেছেন যে বালানাং সুখ বোধায়, অর্থাৎ বালক দিগের সহজে বুঝিবার জন্য লেখা একটি গ্রন্থ। বালক দিগের সহজে বুঝিবার জন্য লেখা একটি গ্রন্থ। আর টিকাকে বলেছেন শিশুদের উপকারের জন্য একটি টিকা। এখানে বালক দিগের বলতে অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা দর্শনকে সবে জানা শুরু করেছে, ইন্ডিয়ান লজিককে, ভারতীয় তর্কশাস্ত্রে যাদের প্রথম পদক্ষেপ, তখন এই ন্যায় বৈশেষিক দর্শন, কারণ ন্যায় বৈশেষিক দর্শন বিশেষ করে ন্যায় দর্শনকে মানে ইন্ডিয়ান লজিকে তাদের একটা আলাদা রকম মর্যাদা, আলাদা রকম ফিল্ড তাদের। তো এই জায়গাটা একটা কোর জায়গা। তো এই বিষয়গুলোকে জানার জন্য, বোঝার জন্য তিনি অন্নম ভট্ট ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে, বালক দিগকে উদ্দেশ্য করে, যাদেরকে শিশু বলেও তিনি মানে বলেছেন, তো তাদের উদ্দেশ্য করেই অ্যাকচুয়ালি এই তর্ক সংগ্রহ দীপিকা তিনি লিখেছেন। তাহলে বোঝা গেল বইটির গুরুত্ব বা তার লেখার উদ্দেশ্য, বইটি কি, এ সম্পর্কে একটা ছোট্ট ধারণা পাওয়া গেল। এখানে আরেকটু বলি যে এই যে তর্ক সংগ্রহ মূল বইটি, তার ওপরে যে টিকা,
সাধারণত মূল বইটির যে ব্যাখ্যা করে যখন আরও বেশি বিস্তারিত, যখন অনেক কিছু বোঝা যাচ্ছে না, কঠিন মনে হচ্ছে, তখন তার উপর একটা ব্যাখ্যা লেখা হলো, সেটা হচ্ছে টিকা হয়ে গেল। তো এই টিকা কিন্তু অ্যাকচুয়ালি হয় কমেন্ট্রির মতো। তো এটা কিন্তু ব্যাখ্যা করে, এক্সপ্লেন করে কাকে, মূল বইটাকে। মূল বইয়ের একটা এক্সপ্লেনেশন এখানে পাওয়া যায় বা কমেন্ট্রি পাওয়া যায়। কিন্তু দীপিকাকে সেই অর্থে ব্যাখ্যামূলক টিকা বলা হয়নি। দীপিকাকে সেই অর্থে ব্যাখ্যামূলক টিকা বলা হয়নি। কি বলা হয়েছে? দীপিকাকে, তর্ক সংগ্রহ দীপিকাকে কিন্তু পরিপূরক একটি গ্রন্থ বলা হয়, যাকে বলা হয় সাপ্লিমেন্টারি ট্রিটিজ। পরিপূরক একটি গ্রন্থ বলা হয়। কারণ হচ্ছে তর্ক সংগ্রহেরই কেবলমাত্র ব্যাখ্যা তর্ক সংগ্রহ দীপিকা দেয়নি। তর্ক সংগ্রহ দীপিকায় ওই একই লেখক আলোচনা করতে গিয়ে এমন কিছু নতুন বিষয়ের অবতারণা ঘটিয়েছিলেন, যেগুলো তিনি যেটা বলেছেন যে বালকদিগের খুব সহজে বোঝার জন্য তর্ক সংগ্রহ লেখা। তো খুব বুদ্ধিমান বালকরা, মানে বুদ্ধিমান ছাত্রছাত্রীরাও যেটাকে বুঝতে অসমর্থ হবে। তাই তর্ক সংগ্রহের মূল বইয়ের ব্যাখ্যা ছাড়াও তর্ক সংগ্রহ দীপিকাতে আরও কিছু নতুন বিষয়ের আবির্ভাব ঘটেছে, এবং যেগুলো সত্যি খুব শক্ত, বোঝার ক্ষেত্রে কঠিন। এবার এটা হয়ে গেল আমাদের বইটার একটা ভূমিকা। এবার বইয়ের ভেতরে কি আছে? বইয়ের ভেতরে বলতে হয় যে দীপিকা মানে তর্ক সংগ্রহ লেখার ক্ষেত্রে অন্নম ভট্টের যে তার যে প্ল্যানিং, তিনি কিভাবে এগিয়েছেন বইটা লেখার সময়, সেখানে তিনি মেনলি ফলো করেছেন দুটো ট্রেন্ডকে। এখন এই বিষয়গুলো জানা আমাদের প্রয়োজন। ডাইরেক্ট সিলেবাসে ঢুকে গিয়ে আমি যখন মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তুমি কিন্তু তার মানে তোমরা কিন্তু সেটার সূত্র খুঁজে নাও পেতে পারো, যে এটা কোথা থেকে আসলো, হঠাৎ করে কেন এখান থেকে শুরু হলো। আমি বলেছি যে এটা ন্যায় বৈশেষিক দর্শনের একটি প্রাথমিক গ্রন্থ। তো ন্যায় এবং বৈশেষিক দুটো সম্প্রদায় থেকেই কিন্তু জ্ঞানকে বৃদ্ধি করার উদ্দেশ্যে, লজিককে ডেভেলপ করার উদ্দেশ্যে, মানে তো ভারতীয় তর্কশাস্ত্রের যে ডেভেলপমেন্ট এখানে পাওয়া যাচ্ছে, তার যে বেসিক ভিত্তিগুলো, সেগুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এবার তর্ক সংগ্রহ যেই সময়কালীনে লেখা, তার আগে কিন্তু আরও অনেক প্রাথমিক, মানে আরও অনেক বেসিক বই লেখা হয়েছে এইসব দর্শনের উপর, সেগুলো আরও বেশি সুপ্রাচীন। তো সেগুলোকে কি বাদ দিয়ে একদম অন্নম ভট্ট নিজের বইতে চলে আসলেন? অবশ্যই না, সেগুলোকে নিয়ে অগ্রসর হয়েছেন। তো সেখানে উল্লেখযোগ্য যে বৈশেষিক দর্শন সম্প্রদায়ের সর্বাপেক্ষা প্রাচীন যে গ্রন্থটি আমরা পাই, তার নাম তোমরা জানো খুব ভালো মতো। সেই বইটি হচ্ছে প্রশস্তপাদ রচিত পদার্থ ধর্ম সংগ্রহ। আবার বলছি, প্রশস্তপাদ রচিত পদার্থ ধর্ম সংগ্রহ। এই পদার্থ ধর্ম সংগ্রহতে কিন্তু বৈশেষিক দর্শনের, যেহেতু সুপ্রাচীন গ্রন্থ, একটা বৈশেষিক দর্শনের ইন ডিটেলস, কারণ বৈশেষিক দর্শনে পদার্থের ভূমিকা কি তা তোমরা খুব ভালো মতো জেনে এসেছো, পড়ে এসেছো। পদার্থগুলো কি, তাদের শ্রেণীবিভাগ কি, কারণ এগুলো আমাদের বেসিক, এগুলো আমাদের ভিত্তি। তো এই যে এই সমস্ত জায়গাগুলো আমাদের জানতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু অন্নম ভট্ট ছেড়ে দেননি। এখানে বলতে হয় যে তার এই যে তর্ক সংগ্রহ লেখা হয়েছে, সেখানে কিন্তু কেবলমাত্র প্রমাণ যে অংশটা শুরু হচ্ছে, প্রমাণের অংশটা বাদ দিয়ে বাদবাকি, মানে প্রমাণ পরিচ্ছেদটা বাদ দিয়ে বাদবাকি সবটাই কিন্তু যেভাবে প্রশস্তপাদ পদার্থ ধর্ম সংগ্রহে পরপর আলোচনা করেছেন, বা যেই একটা টেকনিক্যালি যেভাবে আলোচনাটা অগ্রসর করেছেন, তিনিও কিন্তু সেই টেকনিকটাই, মানে অন্নম ভট্ট কিন্তু সেই টেকনিকটাই
এখানে গ্রহণ করেছেন। কিন্তু ঠিক তার পরে বিশেষ করে দীপিকা লেখার ক্ষেত্রে, মানে যখন তিনি তর্ক সংগ্রহের টিকা লিখছেন, দীপিকা লেখার সময় কিন্তু এই আলোচনাগুলো প্রায় সবই কনভার্ট হয়ে গেল কাদের থিওরিতে? নব্য নৈয়ায়িকদের থিওরিতে। দীপিকা লেখার সময় অন্নম ভট্ট কিন্তু একদম, তাহলে অন্নম ভট্ট যখন তর্ক সংগ্রহ লিখছেন তখন তিনি ফলো করছেন কেবলমাত্র প্রমাণ পরিচ্ছেদ বাদ দিয়ে, বাদ বাকি সবটাই তিনি ফলো করছেন বৈশেষিক দর্শনের সবচেয়ে প্রাচীন গ্রন্থ প্রশস্তপাদ রচিত পদার্থ ধর্ম সংগ্রহকে, এবং ঠিক তার ব্যাখ্যা বা ট্রিটিস লেখা তোমার দীপিকা লেখার সময় তিনি ফলো করছেন কিন্তু নব্য নৈয়ায়িকদের যে ট্রেন্ড, যেটা শুরু হয়েছিল গঙ্গেশের সম্প্রদায় দিয়ে, গঙ্গেশের ঐতিহ্যকে তিনি এখানে অনুসরণ করেছিলেন। নব্য নৈয়ায়িক গঙ্গেশকে অনুসরণ করে তিনি তার পরবর্তী আলোচনা অগ্রসর করেছিলেন। তাহলে এই অন্নম ভট্টের রচনায় আমরা দুটো বিশেষ ঐতিহ্যের মিলন খুঁজে পাই। একটা হচ্ছে প্রাচীন বৈশেষিক দর্শন এবং দ্বিতীয়টি হচ্ছে নব্য ন্যায় দর্শন, নব্য নৈয়ায়িকদের আলোচনা। এই দুটোর একটা সংমিশ্রণ কিন্তু এখানে আমরা পাই, এবং এর ফলে একটা যখনই যেখানে সিনথেসাইজেশন, যেখানে এই ধরনের বিষয়গুলো সংমিশ্রণ, সংশ্লেষণ, এই জিনিসগুলো ঘটছে, সেখানেই কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যম্ভাবী। সুতরাং এই সব জায়গায় ডেভেলপমেন্টগুলো আরও ভালোভাবে ফুটে ওঠে। সেজন্যই কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে অন্নম ভট্টের লেখা এই তর্ক সংগ্রহ দীপিকার গুরুত্ব মানে অনস্বীকার্য। এবার আর সামান্য একটু আলোচনা করব এই বইয়ের ওপরে। সেখানে হচ্ছে বৈশেষিক দর্শন তো রয়েছে, এবার ন্যায় বৈশেষিক, যেহেতু বলছি ন্যায় বৈশেষিক দর্শনে তোমরা হয়তো ভুলে যেতে পারো, তাই জন্য আরেকবার রিমাইন্ড করাচ্ছি। যেহেতু ন্যায় বৈশেষিক দর্শনের কথা বলা হচ্ছে, ন্যায় ও বৈশেষিক দুটো আলাদা স্কুল, দুটো আলাদা শাখা আমরা জানি, কিন্তু তারা আলোচনার ক্ষেত্রে সবসময় একসাথে উঠে আসে, পাশাপাশি অবস্থান করে। কেন? কারণ তাদেরকে সমানতন্ত্র বা সমগোত্রীয় দুটি শাখা বলে উল্লেখ করা হয়েছে। ন্যায় বৈশেষিক দার্শনিক সম্প্রদায় কিন্তু সমানতন্ত্র বা সমগোত্রীয় দুটি শাখা। এদেরকে সমগোত্রীয় বলা হয় কারণ প্রধান প্রধান দার্শনিক সমস্যাগুলির যে আলোচনা, সেখানে কিন্তু তারা প্রায় সবগুলোতেই একমত বা সহমত পোষণ করেন, যদিও সামান্য কিছু এবং বেশ কিছু পার্থক্য তাদের মধ্যে রয়েছে। এটা থাকাটা স্বাভাবিক, যেহেতু তারা দুটো আলাদা সম্প্রদায়, কিন্তু সেগুলো খুব একটা ভাইটাল নয়। মেন যে পয়েন্ট অফ ভিউগুলো, যে দার্শনিক সমস্যাগুলো, সেই জায়গায় কিন্তু দুটো দার্শনিক সম্প্রদায় একসাথেই সহ অবস্থান করেন এবং সহমত পোষণ করেন। সেক্ষেত্রে কোনো মতবিরোধ সেইভাবে তাদের মধ্যে দেখা যায় না। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের যে আমরা যে টেক্সটটা পড়বো ইন্ডিয়ান লজিকের আন্ডারে, সেটা কি, কেন, কিভাবে আসলো, বা তার কি চিন্তাধারা থেকে বইটি রচিত হয়েছিল, তা সেই বইটার মধ্যে ঠিক আমরা কি ধরনের আলোচনা পাবো, তর্ক সংগ্রহ কি, দীপিকা কি, দুটোর মধ্যে কি ধরনের মতবাদ বা মতভেদের মিলন ঘটেছে। তো সেই জায়গাগুলো, যদিও এটা বলতে হয় যে তর্ক সংগ্রহতে কিন্তু যেমন আমরা একদিক থেকে প্রাচীন বৈশেষিক দর্শনের একটা সংমিশ্রণ, ভালো রকম একটা দিক পাচ্ছি, কিন্তু অন্যদিকে কেবলমাত্র নব্য নৈয়ায়িকদের চিন্তাধারাগুলোই আমরা পাবো। সেখানে কিন্তু প্রাচীন নৈয়ায়িক বা ন্যায়ের ওপর যা অনেক প্রাচীন যে তথ্যগুলো রয়েছে বা প্রাচীন নৈয়ায়িকরা যে মত দিয়েছেন, সেগুলো কিন্তু আবার অভাব থেকে যায়। তো যাই হোক, অন্নম ভট্টকৃত এই তর্ক সংগ্রহ দীপিকা একটি খুব ভালো উল্লেখযোগ্য গ্রন্থ, এবং
তোমাদের অনার্সের ক্ষেত্রে এটা খুব ভালো একটা বই। তোমরা খুব সিরিয়াসলি, খুব ভালোভাবে এর বিষয়গুলোকে পড়বে, কারণ এর বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যেমন হেত্যাভ্যাস তোমরা সামান্য কিছু আগে জানো, পড়ে এসেছো, বা অনেক বিষয় মনে হবে আমি আগে জানি, পড়ে এসেছি, কিন্তু এখানে যখন পড়বে তখন সেটা খুব বেশি গভীরে গিয়ে খুব বেশি ডিটেলসে আলোচনা হবে। তো আজকে যেহেতু বইয়ের উপর আমরা অনেকটা বেশি আলোচনা করলাম, আজকে জাস্ট একটুখানি শুরু করব। সেটা হচ্ছে আমাদের যেহেতু শুরুটা হচ্ছে বুদ্ধি দিয়ে, তো বুদ্ধি, আমাদের ফার্স্ট 1 নম্বর টপিক হচ্ছে বুদ্ধি, তর্ক সংগ্রহ থেকে। তো ফার্স্ট টপিকে তর্ক সংগ্রহে বুদ্ধির কি লক্ষণ দেওয়া হয়েছে। লক্ষণ মানেই কিন্তু সেটা একদম কোর তর্ক সংগ্রহের একটা ভাষা, সেটা সংস্কৃত ভাষায় আসবে, সেই বিষয়ে আলোচনা হবে। কিন্তু আমি ওই একদম কোর বিষয়ের আলোচনায় যেহেতু যেতে চাচ্ছি না, হাতে সময় কম আছে, ওটা আমি একদম আলাদা করে নতুন ক্লাস করব সেই বিষয়। তো আমি এখানে আবার বুদ্ধি সম্পর্কে একটা ছোট্ট সামারি করি। তো বুদ্ধি, বুদ্ধি আর জ্ঞানকে কিন্তু ন্যায় দর্শনে, যেটাকে বুদ্ধি বলছি, ন্যায় দর্শনে কিন্তু এই বুদ্ধি আর জ্ঞানকে সমার্থক বলা হয়েছে। মহর্ষি গৌতম জ্ঞান বা বুদ্ধির লক্ষণ প্রকাশ করতে গিয়ে কি বলেছিলেন বুদ্ধি জ্ঞান উপলব্ধি কিন্তু অভিন্ন। বুদ্ধি জ্ঞান উপলব্ধি কিন্তু অভিন্ন, তারা ভিন্ন পদার্থ নয়। এই যে বোধ বা উপলব্ধি বা আমি যাকে জ্ঞান বলছি, এগুলো সবই সমার্থক, এরা আলাদা কিছু নয়। বুদ্ধির ওপর নির্ভর করেই আমরা চেতনকে অচেতন থেকে আলাদা করতে পারি, কারণ চেতনার বুদ্ধি আছে। গুলিয়ে ফেলবে না, বুদ্ধি জ্ঞান উপলব্ধি কিন্তু একই। কার মতে? নৈয়ায়িকদের মতে, ন্যায় মতে। গৌতম বুদ্ধ নয়, মহর্ষি গৌতম কিন্তু তাই বলেছেন। আর মহর্ষি গৌতমকে অনুসরণ করেই তর্ক সংগ্রহ লিখতে গিয়ে অন্নম ভট্ট বলেছেন বুদ্ধি জ্ঞানম, বুদ্ধি ও জ্ঞান দুটি সমার্থক শব্দ। বুদ্ধি যা, জ্ঞানও তাই। এই কথাটি কিন্তু অন্নম ভট্ট স্বীকার করে নিয়েছেন। বুদ্ধি বা জ্ঞান হলো আত্মা দ্রব্যের বিশেষ গুণ। এটা আমরা আগেও জেনেছিলাম বৈশেষিক দর্শনে। বুদ্ধি বা জ্ঞান হলো আত্মা দ্রব্যের বিশেষ গুণ। আত্মাকে দ্রব্য বলা হয়েছে, তার একটি বিশেষ গুণ হলো এই জ্ঞান। এখানে আরেকটু বলি, আত্মা যখন এই দেহে আবদ্ধ হচ্ছে, তো সেই বদ্ধ আত্মার জাগতিক গুণ হচ্ছে কি? চৈতন্য। কিন্তু মুক্ত আত্মার কোনো গুণ থাকে না, মানে জ্ঞান বা চেতনা মুক্ত আত্মার ক্ষেত্রে থাকে না। যখন এই দেহের বাইরে আত্মা চলে যায়, তখন তার আর আলাদা করে জ্ঞান, আলাদা করে কোনো চৈতন্য হয় না। যদিও এই জ্ঞানের অস্তিত্ব সম্পর্কে ভারতীয় দার্শনিকদের মধ্যে কিন্তু মতবিভেদ রয়েছে। জ্ঞান আর বুদ্ধিকে আমি এক বলবো কি বলবো না এটা নিয়ে, এবং যেখানেই মতামত রয়েছে সেখানে মতবিভেদ অবশ্যই থাকবে। কিছু সম্প্রদায় একই মত পোষণ করবেন, কিছু অংশ তারা ভিন্ন মত পোষণ করবেন, এটাই স্বাভাবিক। এখানেই যেমন সাংখ্য যোগ দর্শনের ক্ষেত্রে বলি, জ্ঞান আর বুদ্ধিকে কিন্তু সমার্থক রূপে গ্রহণ করা হয়নি বা আত্মধর্ম বলা হয়নি। আবার বলছি একটুখানি এখানে থেমে, যে আগে শুরুতেই বললাম যে যেহেতু তোমরা প্রিভিয়াসে অনেকগুলো আগের যে সেমিস্টারগুলো, সেখানে কিন্তু অনেক ফিলোসফিক্যাল স্কুলগুলো, তাদের বিভাগগুলো, তাদের বেসিক কোর ফিলোসফিক্যাল থটসগুলো সম্পর্কে জেনে এসেছো, তো সেইগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। সুতরাং তোমাদের যদি ওখানে কোনো কিছু মনে হয় যে এই জায়গাগুলো আমি ভুলে গেছি বা মনে নেই, তা আমার মনে হয়
আগে ওগুলো একটু হাতে সময় আছে, বাড়িতেই আছো, ওগুলো একটু রিডিং করে নিতে পারো, যে সাংখ্যতে ঠিক বেসিক ফিলোসফিক্যাল আইডিয়াগুলো কী ছিল, যোগে বেসিক ফিলোসফিক্যাল আইডিয়াগুলো কী ছিল। কারণ যত সেমিস্টার এগোবে তত অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন আমরা ধরেই নেব যে ওই জিনিসগুলো তোমার মাথায় আছে, কিন্তু তোমার যদি অ্যাকচুয়ালি ওগুলো মাথায় না থাকে তাহলে কিন্তু এগুলো বোরিং মনে হবে, এগুলো নিতে তোমার ব্রেনেরও নিতে কষ্ট হবে। সুতরাং ওই বেসিক জায়গাগুলো যেন ক্লিয়ার থাকে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আর এখন খুব ভালো সুযোগ, বাড়িতে আছো, বেসিক জায়গাগুলো ক্লিয়ার করো, পড়ে নাও, তারপরে এই কোর বিষয়গুলোর ভেতরে মাথা ঘামাও, তাহলে বুঝতে কোনো অসুবিধাই হবে না। তা না হলে কিন্তু তর্ক সংগ্রহ মানে বিশাল কিছু কঠিন ভারী কিছু মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি বেসিক জায়গাটা তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এটা কিছুই না, জাস্ট আরেকটু বেশি সূক্ষ্ম, আরেকটু বেশি টেকনিক্যাল, এর বাইরে আর কিছু না। কিন্তু বেসিকটা তোমাকে আগে ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সাংখ্য দর্শনে কিন্তু বুদ্ধি আর জ্ঞানকে এক বলা হচ্ছে না। সাংখ্য দর্শনে বুদ্ধি কী ছিল? সাংখ্য দর্শনে ছিল বুদ্ধি প্রকৃতির প্রথম পরিণাম। তো প্রকৃতি হচ্ছে কি? জড় প্রকৃতি, তার প্রথম পরিণাম ছিল বুদ্ধি, আর জ্ঞান সেই বুদ্ধির একটি বৃত্তি ছিল, যাকে চিত্তবৃত্তি বলছি। জ্ঞান সেই বুদ্ধির একটি বৃত্তি মাত্র ছিল। কিন্তু এখানে নৈয়ায়িকেরা সাংখ্য থেকে আলাদা হয়ে গেলেন, তাদের মতটা তাদের সাথে মিলছে না। তারা কি বলছেন? নৈয়ায়িকেরা ঠিক কোন মতটা গ্রহণ করলেন? যে আত্মার ধর্ম হচ্ছে চৈতন্য, আত্মার ধর্ম হবে চৈতন্য, আর জড়ের ধর্ম হবে বিস্তার। সুতরাং জড় প্রকৃতি যে, তার ধর্ম কখনো বুদ্ধি হতে পারে না। মানে অ্যাকচুয়ালি তো যেহেতু জ্ঞান আর বুদ্ধি নৈয়ায়িকদের কাছে সমার্থক, তাহলে জ্ঞান, বুদ্ধি বা চৈতন্য কেবলমাত্র চেতন সত্তার হতে পারে, সেটা আত্মা, আত্মার মধ্যেই এই গুণটা থাকতে পারে, আর অন্য কিছুতে হতে পারে না। সুতরাং জড় প্রকৃতির, জড় ধর্মের মধ্যে চৈতন্যকে তারা মেনে নিতে পারলেন না, এবং এটাকেই সাধারণত সর্বসম্মত মত হিসাবেই গ্রহণ করা হয়। কোনো বিষয় সম্পর্কে যখন আমি বলি যে অহং জানামি, অহং জানামি মানে আমি জানছি, আমি জেনেছি বা আমি জানছি, তখন আসলে ওই বিষয়টার সম্পর্কে আমার মানস প্রত্যক্ষ ঘটে, এবং জীবাত্মাই জ্ঞানের আধার বা আশ্রয়। এই যে জীব আত্মা, আমি জেনেছি, তো আমি জেনেছি মানে জ্ঞানটা কোথায় এসে আশ্রিত হলো? এই আত্মার মধ্যে। জীবাত্মা হচ্ছে সেই জ্ঞানের আশ্রয় বা আধার। এই মতটাই কিন্তু ন্যায় দর্শনে গৃহীত হয়েছে, এবং এই মতটা কিন্তু একই সাথে অন্নম ভট্ট ফলো করেছেন তর্ক সংগ্রহ লেখার ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আমরা যেটা চলে যাব পরের ক্লাসে, সেটা একেবারেই বুদ্ধি কি, তর্ক সংগ্রহতে বুদ্ধি সম্পর্কে অন্নম ভট্ট কি ব্যাখ্যা দিয়েছেন, কি লক্ষণ দিয়েছেন, সেই লক্ষণের যে ইন ডিটেলস আলোচনা, সেগুলো আমরা নেক্সট ক্লাসে থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আজকের যে ইন্ট্রোডাক্টরি তর্ক সংগ্রহের যে ইন্ট্রোডাকশনের যে আলোচনাটা আমাদের, এটা এখানেই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে শুরু করব।